আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এখানে এখানে বলছে কি 212 জন মেলের উপর কন্ডাক্ট করা হয়েছে সার্ভেটা দেখার জন্য যে বাবা এবং ছেলে প্রফেশন এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা, অ্যাসোসিয়েটেড কিনা। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখবো এগুলা কিন্তু রো, হ্যাঁ, আর এভাবে হচ্ছে কলাম। এটা তো আপনারা জানেনই। তো এখন এখানে খেয়াল করেন, আমি আবার বলি এই টোটালের ঘরটা হয়তো দেয়া থাকবে না। এই টোটালের ঘরগুলো না দেয়া থাকলে আপনারা কি করবেন, টোটালটা করে নিবেন, কারণ টোটালগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন এই গেল আমাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেনের পরে আমরা যাব এখন হচ্ছে আমাদের সলিউশনের মধ্যে। সবার সামনে শীটটা আছে না? শীটটা থাকলে শীটটাও দেখতে পারেন, আর শীটটা যদি না থেকে থাকে তাহলে এটা দেখেন, আমি যেটা শেয়ার করি। 1 2 3। ওকে, এক্সাম কিটে আপনাদের প্রচুর ভুল থাকে, আপনারা প্লিজ এক্সাম কিটের উপর ডিপেন্ড করবেন না। এক্সাম কিট থেকে হেল্প নিতে পারেন যে ওয়েটা কি কিভাবে করা যেতে পারে, বাট আপনাদের এক্সাম কিট কেন, আমি আপনাদের ক্লাসে সব করাই দিলাম, আপনারা লেকচার খাতাটা খুলবেন। আপনাদের বারবার বলতে আমি হয়রান হয়ে গেলাম বাবা। আচ্ছা, শুরু করব কিভাবে আমরা অঙ্কটা, যে কোনো, আমি বলছি বারবার যে হাইপোথিসিসটা শুরু করবেন আপনারা সব সময় আপনাদের হাইপোথিসিস গঠন করে। যেমন আমরা কি করব, একবার নাল হাইপোথিসিস করব, তারপর হচ্ছে অল্টারনেটিভ করব। আচ্ছা, নাল হাইপোথিসিস কি, যেমন ওরা কোশ্চেনটা করলো যে আহ, আপনার ছেলে এবং বাবার অকুপেশনটা রিলেটেড কিনা, মানে বাবা সাপোজ বাবা যদি টিচার হয় ছেলেও কি টিচার হবে, বাবা কৃষক হলে ছেলেও কি কৃষক হবে, ব্যাপারটা কি সেরকম কিনা। আপনারা কিভাবে শুরু করবেন হাইপোথিসিসটা দেখেন, আমি বলছিলাম যে আপনারা এটা মুখস্থ করে নেবেন, কারণ সবগুলাতে আপনারা এভাবেই অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন, ভ্যারিয়েবলস আর নট ডিপেন্ডেন্ট। নট ডিপেন্ডেন্ট কথাটার মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একই কথা, মানে একটা একটার উপর ডিপেন্ড করছে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। আর ঠিক এটার বিপরীতটাই হয়ে যাবে আমাদের কিন্তু অল্টারনেটিভ। দেখেন, ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। আপনারা যদি বলেন ভেরিয়েবলস আর রিলেটেড, পরে বলবেন রিলেটেড না, নট রিলেটেড। আপনারা যদি বলেন নট রিলেটেড, নট অ্যাসোসিয়েটেড, পরের লাইনে হয়ে যাবে কি অ্যাসোসিয়েটেড। মোট কথা উল্টাটা হয়ে যাবে আপনাদের অল্টারনেটিভ। এরপর আমি কি বললাম যে আপনাদের যদি সিগনিফিকেন্স লেভেল দেয়া থাকে তাহলে সেটাই বসাবেন, এই যে সিগনিফিকেন্স লেভেল। সাপোজ আপনাদের দেয়া আছে সিগনিফিকেন্স লেভেল, ওরা উল্লেখ করে দিল যে 1% 2%, আপনারা কিন্তু ওটাই বসাবেন। কিন্তু যদি আপনাদের সিগনিফিকেন্স লেভেল না দেয়া থাকে তখন কিন্তু আমরা লেটস অ্যাজিউম সিগনিফিকেন্স লেভেল আমরা 5% সবসময় ধরে নিই। 5% মানে কি 0.05। আচ্ছা, এরপর কি হচ্ছে, এবার আসেন আমাদের মেইন প্রসেসিং এ আমরা আসি। ফাইন্ডিং কাই স্কোয়ার। কাই স্কোয়ারকে আমরা কিন্তু এভাবে লিখি, হ্যাঁ, কাই স্কোয়ার ভ্যালু কিভাবে, আমাদের এই টেবিলটা করতে হবে, যেটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি টেবিল, এটা আপনাদের আমি ক্লাসেও করালাম। এই ফ্রিকোয়েন্সি টেবিলটা কি করবেন, কোয়েশ্চেনে যে টেবিলটা আপনাদের ওই টেবিলটাই কিন্তু, হ্যাঁ, দেখেন আমি এটা কি বলে দিছি যে কোশ্চেনের মধ্যে যে টেবিলটা আপনারা হুবহু ওই টেবিলটা তুলবেন, এবং এখানে কিন্তু টোটাল সহ, টোটাল সহ মানে আমি অলরেডি টোটাল করেই দেখাই দিছি আপনাদের টেবিলের মধ্যে, প্রশ্নের মধ্যে। সো ওই টেবিলটা হুবহু আপনাদের বসায় দিলেই চলবে এখানে। আর আপনারা যদি মনে করেন যে সময় বেশি নিচ্ছে, আপনারা আলাদা ক্যালকুলেট করে টোটালটা রেখে দিবেন প্রশ্নের মধ্যেই, তাও চলবে, আপনাদের এই ফ্রিকোয়েন্সি টেবিলটা না করলেও হবে। শুরু করবেন এখান থেকে। আচ্ছা, এই পর্যন্ত এসে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন, আনমিউট করে বলেন। সমস্যা আছে কোনো? সমস্যা নাই। ওকে, এবার আসেন আমরা এই যে ই, ই মানে হচ্ছে কি এক্সপেক্টেড। দেখেন, আমরা যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটাকে বলবো অবজার্ভ। অবজার্ভ ফ্রিকোয়েন্সি, যেটা প্রশ্ন অলরেডি দেওয়া থাকবে আপনি দেখছেন, কিন্তু যেটা আপনি নিজে করবেন সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, যেটা আমরা বের করব। হ্যাঁ, কিভাবে করব আমরা, তাহলে ই 11 12 13 এগুলো কিন্তু 11 12 13 14 এগুলা না, এগুলা কি রো এর নাম্বার, কলামের নাম্বার। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমাদের রো ছিল 4টা, তাহলে রো 4টা ছিল, কলামও ছিল 4টা। তো আমরা করব কি, রো গুলাকে কলাম দিয়ে গুণ করে করে কাজটা করব। হ্যাঁ, যেমন কলাম যেহেতু 4টা, খেয়াল করেন
1 2 C1 মানে কলাম 1 3 4 আবার 1 2 3 4 কাকে গুণ করলাম? একবার রো 1 কে গুণ করলাম 4টা কলাম দিয়ে। একবার রো 2 কে গুণ করলাম 4টা কলাম দিয়ে। আবার এরকম করে রো 3 কে গুণ করব 4টা কলাম দিয়ে। 4 কে গুণ করব 4টা কলাম দিয়ে। মোট কথা আপনার যদি রো 2টা থাকে সাপোজ তাহলে রো 1 আ রো 2 এই দুটাকে আপনারা গুণ করবেন কলামের সংখ্যা দিয়ে। এই দেখেন 1 1 মানে কি? রো 1 কলাম 1 1 2 মানে রো 1 কলাম 2 রো 1 কলাম 3 ই মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু যেটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যে বের করবো আমরা। আপনাদের আচ্ছা আপনাদের লেকচার খাতা কোথায় আমাকে একটু বলেন তো, সব কি কটকটিওয়ালাকে দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, আপনারা অনলাইনে ক্লাস করতে অনেক পেইন বোধ হচ্ছে আপনাদের, তাই না? আর আপনাদের সাথে ক্লাস নিতেও আমার কিন্তু অনেক পেইন বোধ হচ্ছে, বলেন কেন? আমি কিন্তু পাশাপাশি এই কথাটাও বললাম যে 20th ব্যাচে আমি যে কয়দিন ক্লাস নিলাম ওরাও যতটা এনজয় করে ক্লাস করতেছে আমিও এনজয় করে ক্লাস করাচ্ছি, কারণ ওরা একদম প্রিপেয়ার থাকে। ওরা ওদের লেকচার খাতা হোমওয়ার্ক সবকিছু নিয়ে প্রিপেয়ার থাকে, বাট আপনাদের মধ্যে সেরকম কোনো ব্যাপারই নাই। অনলাইনে ক্লাস আর ইউজার ক্লাসের মতো না, কিন্তু আপনারা জিনিসটা না বুঝেনি না। যাই হোক, তারপর আমরা কি করব, প্রত্যেকটার এই যে সূত্রগুলো লিখবো, লিখার পর প্রত্যেকটার আমরা মান বসাবো, প্রত্যেকটার মান বসাবো। মানটা আসছে কোত্থেকে? আপনাদের সামনে শীট থাকলে শীটের মধ্যে দেখেন মানটা কোত্থেকে আসছে আমি বলি। শীটের মধ্যে খেয়াল করে দেখেন, শীট কি আছে সবার সামনে? কেউ আছেন যার সামনে শীটটা নাই? আচ্ছা, আপনার কাছে নাই মানে আপনি প্রথম ক্লাস করতেছেন এটার জন্য নাই আপনার কাছে। আচ্ছা আমি ওকে, খেয়াল করেন শীটের মধ্যে এই যে একদম শীটের পেজ নাম্বার 2 যাদের সামনে আছে তারা তো দেখতেই পারবেন। আমরা ওই যে রো আর কলামের মধ্যে যে বসালাম, রো আর কলামের মধ্যে কিভাবে বসাইছি? যেমন যখন আমরা E11 করলাম তখন আমরা উপরে কি ছিল? R1 গুণ C1। আচ্ছা, R1 আর মানে হচ্ছে রো 1, রো 1 এর টোটালটা কত? 51। তাহলে মানটা হবে 51। R1 মানে হচ্ছে 51। আচ্ছা, আবার C1 কলাম 1, কলাম 1 সবসময় মনে রাখবেন টোটাল গুলা বসাবেন, টোটাল। C1 মানে কলাম 1। আচ্ছা, টোটালটা। আবার যখন আপনি R2 করবেন তখন এই টোটাল বসাবেন। C2 করবেন তখন টোটাল বসাবেন। মোট কথা টোটাল বসায় যাব। আর নিচে যে n ছিল ডিভাইডেড বাই n সূত্রের, সেই n টা হচ্ছে আমাদের টোটাল অবজারভেশন কত? 212 জন। এই যে 212 জন। এই যে 212। এটা হচ্ছে n। এই করে হচ্ছে আপনারা মানগুলা বসাবেন। মানগুলা বসানোর পরে আমাদের রেজাল্ট করব আমরা। দাঁড়ান, আবার আমি শিটে যাই। দেখেন, এটা হচ্ছে পরের পেজটা। পরের পেজে যে আমাদের অঙ্কটা এরকম পর্যায়ে চলে আসছে। মানে মোট কথা হচ্ছে আমাদের সব রো সব কলাম গুলা গুণ দেওয়া শেষ। শেষ করার পর আমাদের এই যে এই জিনিসটাই কিন্তু কাজে লাগবে মূলত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে ভ্যালু গুলো আমরা বের করলাম, নিজেরা বের করলাম। আচ্ছা, এরপরে আসেন, এই যে ভ্যালু গুলো বের করলাম এটা নিয়ে আমরা একটা টেবিল করব যেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টেবিল। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে করব? সেম ওই আগের মতোই আপনি এই যে হেডিং গুলা যেমনকার তেমন থাকবে। এই যে ঠিক প্রশ্নে যেরকম থাকবে টেবিল একদম ওরকম করে করবেন। করার পর কি করবেন? এই যে মানগুলা কিন্তু প্রশ্নের মানগুলা না। প্রশ্নের টেবিলে যে মানগুলা ছিল সেটা হচ্ছে ও অবজার্ভ ফ্রিকোয়েন্সি টেবিল ছিল সেটা ও। আর এটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টেবিল যেটা আপনি করলেন। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেক্টেড। তো আপনি আপনার মানগুলা বসান। কিভাবে বসাবেন একটু খেয়াল করে দেখেন। এই যে এই মানগুলো আমরা নিলাম না একদম শুরু থেকে। শুরুতে মান ছিল সাপোজ আমাদের একদম প্রথমে মান ছিল হচ্ছে 9। যেমন আমি শুরুতে যাই আপনাদের, দাঁড়ান দেখাচ্ছি। এবার খেয়াল করেন, ওই যে কি বলছিলাম 9 10 17 15 11 12 পর্যন্ত কিন্তু আমরা মনে করলাম। হ্যাঁ, সিরিয়াল একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা এই যে দেখেন একদম ডান থেকে বাঁয়ে বসায় যাব। দেখেন, দেখছেন 9 10 17 15 আবার 11 12 মানে নিচের ভ্যালুগুলো আমরা এইভাবে সাজায় রো এর মধ্যে লিখে ফেলবো। ঠিক আছে, লিখার পরে টোটালটা আসলে এখানে দরকার হয় না, আমাদের এতটুকুন থাকলেই হবে।
এই আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল রেডি। এটা আমরা রেডি করলাম। এরপরের কাজটা হচ্ছে আমাদের কি এইবার আসে মেইন, একদম মেইন যে chi-square ক্যালকুলেট করার যে টেবিলটা সেটা। এই যে টেবিলটা দেখেন chi-square টেবিল। ও মানে হচ্ছে কি অবজার্ভড, যেটা হচ্ছে প্রশ্নে ছিল। প্রশ্নের মানগুলা, এগুলো কিন্তু প্রশ্নে দেয়া মানগুলা সিরিয়ালি আমরা বসায় যাব। এটা হচ্ছে কোনটা? এই যে ৯, ১০, ৯, ১০, ১৭, ১৫ এগুলো কিন্তু আপনার বের করা মান। এক্সপেক্টেড, যেটা আমরা করলাম আরকি। এর পরের ঘরটা কি? এই যে ও থেকে ই কে মাইনাস করবেন, করে স্কোয়ার করে ফেলবেন। সাথে, সাথে মোবাইলে করে ফেলবেন। যেমন কি করবেন? ২৩ থেকে ৯ কে মাইনাস করলেন। সাথে, সাথে কত আসে? ১৪ আসে। সাথে, সাথে স্কোয়ার করেন। ১৯৬। আবার সাথে, সাথে পরের ঘরটাও করে ফেলেন। পরের ঘরটা কি? আপনার পরের ঘরটা হচ্ছে যে এই ঘরটাকে আপনি কি দিয়ে যে দেখেন ডিভাইডেড বাই ই, মানে এই ঘরে যে রেজাল্টটা আসবে সেটাকে ই দিয়ে ভাগ দিবেন। তো ই কত? ৯। তাহলে ১৯৬ ভাগ ৯। সাথে, সাথে আপনারা সবসময় এভাবে হয়ে অঙ্ক করবেন। আমরা কি করি জানেন? আগে একটা ঘর কমপ্লিট করি। তারপর আরেকটা ঘর কমপ্লিট করি। না। ফার্স্টে ও থেকে ই মাইনাস করবেন, ক্যালকুলেটরে বসাবেন স্কোয়ার করে মানটা। তারপর সাথে, সাথে আবার ই দিয়ে ভাগ দিয়ে দিবেন, মান বসায় দিবেন। সিম্পল। এরকম করে পুরা টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে নিচে খেয়াল করে দেখেন, নিচে, নিচে আমাদের আসলে এতগুলা সামেশন লাগে না। জাস্ট এই যে সূত্র। সূত্র কিন্তু এটা। সূত্রটা হচ্ছে কি? সামেশন অফ ও মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই ই। মানে কিসের সামেশন? এই ঘরটার সামেশন। এই যে এই ঘরটার সামেশন। তো সামেশন তো আমরা করেই ফেলছি নিচে। আমরা তো এই ঘরটার যোগফল নিচে লিখে রাখছি 72.99। এই যে আমরা কিন্তু করেই ফেলছি, ছকের মধ্যে আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, আর ১০ মিনিট টাইম বাকি আছে। সাথে, সাথে কিন্তু আমি আবার মিটিংটা শুরু করব। অফ হয়ে গেলে আপনারা আবার সাথে, সাথে জয়েন করবেন। এই হচ্ছে আমাদের chi-square মান আমরা বের করে রাখছি, রেডি করে রাখছি। বাট আমাদের একটা স্ট্যান্ডার্ড তো নিশ্চয়ই আছে, যেটার সাথে আমরা তুলনা করব যে আমাদের কি করব, আমরা হাইপোথিসিস গ্রহণ করব না গ্রহণ করব না। তখন আমরা কি করব? আমরা এবার দেখি যে বইয়ের অনুযায়ী স্ট্যান্ডার্ডটা কি। বইয়ের অনুযায়ী খেয়াল করে দেখেন, পেজ নাম্বার 6, যাদের সামনে শীট আছে, এটা আপনাদের মুখস্থ করতে বসলাম যখন আমরা তুলনা করব কিভাবে, যে এই প্যারাটা, ফার্স্টের প্যারাটা লেভেল অফ সিগনিফিকেন্স ছিল 5%, at 5% লেভেল অফ সিগনিফিকেন্স বা at 5% সিগনিফিকেন্স লেভেল, অ্যান্ড chi স্কোয়ারে আমাদের কি লাগে? ডিগ্রি অফ ফ্রিডম লাগে। ডিগ্রি অফ ফ্রিডম সূত্রটা কি? ডিগ্রি অফ ফ্রিডমের সূত্র হচ্ছে r-1 c-1। আর মানি রোয়ের সংখ্যা, সি মানি কলামের সংখ্যা। তো রোয়ের সংখ্যা আমাদের এখানে 4 আর কলামের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা মান বসাই, তারপরে এই রেজাল্ট আসে 9। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 9 আর সিগনিফিকেন্স লেভেল কত? 5%। এই দুইটা দিয়ে এখন আমরা কাই স্কোয়ারের মানটা বের করব, যেটা বই অনুযায়ী। আমাদের অনুযায়ী তো আমরা 72.99 বের করে রাখছি, এটা বই অনুযায়ী। আচ্ছা, তাহলে বই অনুযায়ী মান আসছে হচ্ছে 16.9। এটা কোত্থেকে আসছে? আপনাদের বইয়ের, অনেকের বই নাও থাকতে পারে। আপনাদের বইয়ের পেজ নাম্বারটা হচ্ছে 693। আচ্ছা, 693 পেজে, এটা হচ্ছে আপনাদের বইয়ের 693 নাম্বার পেজ, এবং এখানে আপনাদের কাই স্কোয়ার বের করার টেবিলটা দেওয়া আছে। খেয়াল করে দেখেন আমাদের এই যে ডিগ্রি অফ ফ্রিডমের ঘর, ডিগ্রি অফ ফ্রিডম আমাদের কত? 9। হ্যাঁ, আর আমাদের কত পার্সেন্টের জন্য ছিল? 5%। এই যে 5%, এখানে হচ্ছে আপনাদের পার্সেন্টেজ গুলো দেয়া, আর এখানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমটা দেয়া। তাহলে 9 আর এই হচ্ছে 5%, এই দুইটা মিলান, দুইটা মিলায় কত আসে? 16.9। এই যে 16.9। ঠিক আছে, সবাই বুঝছেন তো? না বুঝে থাকলে জিজ্ঞেস করেন। ওকে, এই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। আমরা এখন আমাদের সব মিলায় টিলে আমরা দেখলাম যে 16.9, কিন্তু আমরা তো বের করে রাখছি 72.99। তো আপনার স্ট্যান্ডার্ড যেখানে 16.9, আমরা কি করব এখন? একসেপ্ট করব নাকি একসেপ্ট করব না? কোশ্চেনটা কিভাবে লিখবেন আপনারা? লিখবেন হচ্ছে যে যেহেতু সিন্স দ্য ক্যালকুলেটেড ভ্যালু অফ কাই স্কোয়ার, ক্যালকুলেটেড মানে যেটা আপনি ক্যালকুলেট করেছেন, কাই স্কোয়ার হচ্ছে 72.99 ইজ মোর দেন অবশ্যই বেশি হয়ে গেছে ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু মানে যেটা বই অনুযায়ী হয়। এটা মাথায় লিখে, মাথায় সেভ করেন এবং খাতায় লিখে নেন। ক্রিটিক্যাল ভ্যালু মানে হচ্ছে যেটা বইয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। ক্যালকুলেটেড ভ্যালু মানে হচ্ছে যেটা আমরা করি। তাহলে আমাদের ভ্যালুটা যদি বইয়ের চাইতে বেশি হয়ে যায় সেটা আমরা রিজেক্ট করব, আর যদি কম বা সমান হয় আমরা সেটাকে একসেপ্ট করব। সো উই
রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এবং এটা দেখানোর নিয়ম কিন্তু এক পাশে, খেয়াল করে দেখেন, এই যে একদিকে একদিকে আঁকলেন এবং রিজেক্ট দেখাবেন। আর যদি ভালো মার্কস পেতে চান দেখানো তো উচিত। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ডের বাইরে চলে গেছে আপনারটা। ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। এখন আসেন এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আপনাদের আরো হোমওয়ার্ক ছিল, আমি বলছিলাম কাই স্কয়ার পুরোটা দেখার জন্য। এন্ড আমি একটা একটা করে তো যাব। প্রবলেম থাকলে আমাকে বলবেন। 500 ইলাস্ট্রেশন 2, ইলাস্ট্রেশন 2, 548 পেজ। সবাই একটু বইটা দেখেন। কারো কোনো সমস্যা আছে কিনা, যারা সলভ করলেন থাকলে আমাকে বলেন। সমস্যা থাকলে বলেন। ইলাস্ট্রেশন 2 একদম আগের অঙ্কটার মতো, যেটা আমি মাত্র দেখালাম, দেখেন একদম প্রসেসিং সব সেম। সমস্যা থাকলে আনমিউট করে কথা বলেন। ওকে, ধরে নিচ্ছি আমি সমস্যা নাই। তাহলে এর পরের অঙ্কে যাব। ইলাস্ট্রেশন 3, ইলাস্ট্রেশন 3 পেজ নাম্বার হচ্ছে 549। এটাও একই অবস্থা কিন্তু। ইলাস্ট্রেশন 3 তে সমস্যা আছে, 549 পেজ। কলাম এখানে কিন্তু 3টা, খেয়াল করে দেখেন। হেল্পড, হার্মড, নো ইফেক্ট। আর রো হচ্ছে 2টা, ড্রাগ, সুগার পিলস। এখানে আসলে আপনাদের দুই ধরনের কি বলে এটাকে, ড্রাগ যেটাকে বলে, মানে ওষুধ, ওটার প্রভাব দেখার জন্য যে কোনো একটা স্পেসিফিক অসুখের উপর এটা কাজ করে কেমন। যেমন প্রথম কলামটা হচ্ছে হেল্প, মানে হেল্প করেছে কয়জনকে, হার্ম ক্ষতি হয়েছে কয়জনের, নো ইফেক্ট কয়জনের উপর কোনো প্রভাবই পড়ে নাই। তাহলে এই সেম প্রসেসিং আপনারা হোমওয়ার্ক করেন নাই, তাই না? কেউ কি আছেন যে হোমওয়ার্ক করলেন? হোমওয়ার্ক করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আপনাদের হোমওয়ার্ক গুলো আমি চেক করব। আচ্ছা, এরপর চলে যান হচ্ছে 550, না ইলাস্ট্রেশন 4টা করাবো পরে, এটা একটু ডিফারেন্ট। এরপর আপনি যাবেন হচ্ছে 553 নম্বর পেজ, ইলাস্ট্রেশন 8। বলেন কি বক্স? 120 হলো কিভাবে? এই যে এই অঙ্কে 8 এ 120 কই দেখলেন? এই যে এগুলা। আচ্ছা, আমি একটু কথা বলে নিই। দেখেন, আমি আপনাদেরকে অলরেডি একটা এক্সপেক্টেড টেবিল করে দিছি। আমি একটা করে দিছি না এর আগে? আপনাদের বইতে কিন্তু খেয়াল করে দেখবেন যে বক্সের মধ্যে কোনো নাম টাম দেয়নি, যেমন ওরা উপরে কোনো হেডিং দেয়নি, এই পাশে কোনো হেডিং দেয়নি, তাই না? আপনারা কিন্তু হেডিং দিয়ে নেবেন, এই যে হেডিং গুলা, এটা কিন্তু আপনার এক্সপেক্টেড টেবিল যেটা আমরা করি। আর এটা হচ্ছে অবজার্ভ টেবিল, এটা এক্সপেক্টেড টেবিল। তো এক্সপেক্টেড টেবিল তো আপনি করতে পারেন, মাত্রই তো শিখাই দিলাম এক্সপেক্টেড টেবিলটা কিভাবে করবেন। এক্সপেক্টেড টেবিলটা করবেন হচ্ছে যেভাবে, আগে এগুলা বের করে নেবেন, E11, E12 এগুলা বের করে, যেমন ধরেন যে E11 আসছে কিভাবে, তার আমি দেখাই। আচ্ছা, এখানে ওরা ফুল অঙ্কটা করে দেখায় নাই, বাট আপনি তো করবেন। আপনি তো বক্সটা আপনার করতে হবে। কিভাবে করবেন আপনি? ওই যে আমরা শিখছিলাম না যে E11, দাঁড়ান দেখাই দিতেছি। হ্যাঁ রাগিব, এই যে এই টেবিলটা খেয়াল করেন না, এই যে একটু আগে যে অঙ্কটা করলাম, ওরা জাস্ট বইতে করছে কি, জাস্ট এই ভ্যালু গুলা বসায় দিছে, বাট আপনার এই পুরা হেডিং সহ আপনি করবেন। হ্যাঁ, এই টেবিলটা কিভাবে আসছে? টেবিলটা আসছে এই যে আপনি যে এগুলা দিয়ে বের করে নিলেন, ওই ভ্যালু গুলাই তো, ওটা দিয়ে তো আপনি টেবিলটা করলেন। ঠিক এরকম ভাবে অঙ্কের মধ্যেও করবেন। আপনি বইয়ে সলিউশন না দেখে নিজে নিজে সলভ করবেন আমার এই নিয়ম অনুযায়ী। আমি এই যে একটা অঙ্ক দেখাইতেছি এই নিয়ম অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন একটু ডিফারেন্ট, যেটা ডিফারেন্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে আপনার পেজ নাম্বার 550, ইলাস্ট্রেশন 4। সবাই একটু এটা এটা বোর্ড কোশ্চেন, এটা বোর্ডে আসছিল। দেখেন এখানে কি বলছে। এখানে কিন্তু আমরা একটু খেয়াল করে দেখবো, আমাদের রো বা কলাম এগুলো আলাদা করে দেয়া নাই। হ্যাঁ,
তখন আমরা কি করব? তখন আমরা করব কি? দেখেন, the number of parts for a particular spare part in a factory was found to vary from day to day। মানে হচ্ছে কি, স্পেয়ার পার্টস এর সংখ্যা একটা ফ্যাক্টরিতে মানে প্রতিদিনের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু সংখ্যা হয়, হ্যাঁ? আচ্ছা, ইন এ স্যাম্পল, এটা কি আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, ইন এ স্যাম্পল স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন ওয়াজ অবটেইনড। খেয়াল করেন, এই যে ডে অনুযায়ী দেখেন ওরা কি করলো, টোটাল একদম মানডে থেকে স্যাটারডে পর্যন্ত কয়দিন হয়, 3 3 6 দিন। এই 6 দিনে তারা ডেটা কালেক্ট করলো যে দেখার জন্য যে কি অবস্থা, পার্টসের সংখ্যা, যে ডিমান্ড গুলা যে হয় প্রতিদিন কিন্তু ডিমান্ডটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? এই যে দেখেন প্রতিদিন ডিমান্ড, যেমন মানডেতে ডিমান্ড হচ্ছে 1124, টিউসডেতে হচ্ছে 1125, এরকম। তো এই টোটালে ঘরটা নাও দেয়া থাকতে পারে, বাট আমি যেটা বললাম সবসময় টোটাল করে নিবেন। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, আমাদের রো কলাম এরকম কিন্তু কোনো ভাগ ভাগ করা নাই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে করব কি আমরা, এই যে সলিউশনটা দেখেন, আমি বই থেকেই বুঝাই দিই। সলিউশনের মধ্যে দেখেন ফার্স্টে কি করলাম, ডে গুলা লিখলাম, হ্যাঁ? সিরিয়ালি ডে গুলা লিখে গেলাম 6টা ডে। আমরা একদম ডিরেক্ট, ওরা একদম ডিরেক্ট টেবিলে চলে গেছে। এটাতে তো ঝামেলা আরো কম। অবজার্ভ, ও মানে কি? অবজার্ভ ফ্রিকোয়েন্সি। অবজার্ভ কোনটা? যেটা কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে। কাইন্ডলি আপনারা খাতায় লিখে নেন। যাদের মনে থাকবে না লিখে নেন। অবজার্ভ মানে হচ্ছে কোয়েশ্চেনে যে ভ্যালুগুলা দেয়া থাকবে সেগুলা, এগুলা। একদম বার অনুযায়ী দেখেন সিরিয়ালি বসায় গেছে। আচ্ছা, এটা জাস্ট এভাবে আড়াআড়ি করে দেয়া, এটা লম্বালম্বি করে দেয়া দেখেন। আচ্ছা, অবজার্ভ গেল। এরপর আসেন এক্সপেক্টেড। এক্সপেক্টেডটা কি? আপনি যেটা বের করবেন। এখন কথা হচ্ছে আমাদের রো নাই, কলাম নাই। আমরা এক্সপেক্টেড যেভাবে করে আসছি একটা টেবিল দিয়ে, সেটা আমরা কিভাবে বের করব? সেক্ষেত্রে এটা আরো ইজি দেখেন। এই যে ৬টা সংখ্যা, এই ৬টা সংখ্যা ৬টা ডিমান্ডকে ৬ দিয়ে ভাগ দিলে আপনাদের কিন্তু গড় বের আসে, গড়। এভারেজ ডিমান্ডটা চলে আসে। এই এভারেজটাই যে ৬টাকে যোগ করে ৬ দিয়ে ভাগ দিলে ১১২০ আসে। এই প্রত্যেকটা ঘরে দেখেন ১১২০ লেখা। এক্সপেক্টেড কথাটার মানে হচ্ছে গড়ে আপনি কি চাচ্ছেন। এক্সপেক্টেড আপনাদের ফাইন্যান্স ছিল, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, আপনারা পড়ে আসলে আপনাদের ওখানে তো জানার কথা যে এক্সপেক্টেড। ইভেন আমরা বিজনেস স্ট্যাট 1 এও কিন্তু দেখে আসছিলাম। ওই যে ডিস্ট্রিবিউশনের চ্যাপ্টার যেটা ছিল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল এর মধ্যে একটা অঙ্ক ছিল এক্সপেক্টেড ভ্যালু। আচ্ছা, এই গেল আমাদের ই রেডি। তারপরটা তো আপনারা জানেন, এই ও থেকে ই মাইনাস করে স্কোয়ার করে দিবেন, তারপর আবার ই দিয়ে ভাগ দিলেই চলে আসবে এই ভ্যালু। তারপর এই সবগুলাকে যোগ করে চলে আসবে এটা। তাহলে যোগ আসছে কত? 0.179। রেডি, আমাদের নিজস্ব কাজ করে ভ্যালু রেডি হয়ে গেছে, ক্যালকুলেটেড ভ্যালু রেডি। আচ্ছা, এখন এরপর আসেন যে আমরা তুলনা করব কার সাথে। যেহেতু এখানে খেয়াল করে দেখেন, এখানে পুরো কোশ্চেনের মধ্যে কোথাও আমাদের সিগনিফিকেন্স লেভেল দেয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করব? সিগনিফিকেন্স লেভেল ধরে নিব। আচ্ছা, এখানে আমি একটা কথা একটু অ্যাড করি। কথাটা হচ্ছে যে আপনাদের আহ এই অঙ্কটা দেখেন খুব সাদামাটা ভাবে করা, বাট যেহেতু এটা হাইপোথিসিসের অঙ্ক, আপনারা বাসায় একদম সাজায় করবেন অঙ্কটা। যেমন নাল হাইপোথিসিস, হ্যাঁ, কি বলে, the variables are related, তারপর অল্টারনেটিভে যাবে variables are not related, তারপর লেটস অ্যাজিউম সিগনিফিকেন্স লেভেল 5%। মোট কথা আপনারা সাজায় করবেন অঙ্কটাকে, একদম হাইপোথিসিস যেভাবে করি ওভাবে। আচ্ছা, এরপর দেখেন এই যে নিচের এই প্যারাটাতে দেখেন এখানে লিখে দিছে 5% সিগনিফিকেন্স লেভেল অনুযায়ী। এখন আমাদের ডিগ্রি অফ ফ্রিডমটাও তো লাগবে। তো ডিগ্রি অফ ফ্রিডম, এখানে আমাদের রো কলাম কিছু নেই, একটাই আছে শুধু রো। তো ওইটা থেকে দেখেন আপনাদের বই আমরা একটু যা দেখি, তারা 593 ছিল না নাকি 693 ছিল পেছনের পেজটা? কত ছিল জানি আমাদের? 593। আচ্ছা, 593 পেজে যান, যে দেখেন আপনাদের ডিগ্রি অফ ফ্রিডমটা কত, ভালো কথা। সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 5, কারণ আমাদের এন এর সংখ্যা কিন্তু এখানে
6, হ্যাঁ? একবারে 6টা কলাম হিসেবে ধরছে আরকি ওরা। n এর সংখ্যা হচ্ছে 6। যখন আপনার এরকম সিচুয়েশন হবে তখন আপনার রো কলাম ধরার দরকার নেই। জাস্ট n হচ্ছে 6টা ভ্যালু। 6 থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে 5। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5 আর সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5%। এই দুইটা মিলায়া আপনারা ভ্যালু বের করবেন। বইয়ের পিছনে যেয়ে দেখেন। আচ্ছা আমি বইয়ের পিছনে যাই। এই যে বইয়ের পিছনে চলে আসছি আমরা। দেখেন ডিগ্রি অফ ফ্রিডম 5 আর 5% এই দুইটা মিলান। 5 আর হচ্ছে 5%। আপনাদের বইতে কিন্তু রেজাল্ট ভুল দেয়া আছে। আপনাদের বইতে রেজাল্ট দেয়া আছে 11.7, বাট হবে হচ্ছে 11.1। ঠিক আছে? ওটা একটু কারেকশন করে নিবেন। আচ্ছা তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো 11.1, মানে যেটা বইয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী। কিন্তু আমরা বের করে রাখছি কত? আমরা বের করে রাখছি হচ্ছে 0.179। বইটা খেয়াল করলে দেখবেন আমাদের রেজাল্ট আসছে 0.179 আর স্ট্যান্ডার্ড হচ্ছে 11.7। এখন বলেন এটা রিজেক্ট করবেন নাকি একসেপ্ট করবেন? কারণ আপনার ভ্যালু তো অনেক কম। ওকে, তাহলে এই হলো আমাদের 8 নাম্বার অঙ্ক, 4 নম্বর অঙ্ক এবং সেম ক্যাটাগরি আরেকটা অঙ্ক হচ্ছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 555, ইলাস্ট্রেশন 12। সবাই একটু প্লিজ ওটাতে যান, দেখেন পারবেন কিনা। সেম কিন্তু, পারবেন সবাই? এখানে ওই সানডে মানডে লেখা দরকার নেই, এখানে হচ্ছে উইক 1 উইক 2 এরকম করে 10টা উইকের। কারো সমস্যা থাকলে বলেন। ওকে, ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই। সো কাই স্কোয়ার মোটামুটি আমাদের কিন্তু এই অঙ্কগুলাই বেসিক্যালি। এরপর আরো দুইটা অঙ্ক থাকে, একটা হচ্ছে বইয়ের ইলাস্ট্রেশন হচ্ছে আহ 24 আর 25, 25 মনে হয়। দাঁড়ান, আমি এগুলো দাগাই দিছিলাম না আপনাদেরকে? হ্যাঁ 24 24 আর 25, 24 আর 25টা একটু। আপনার 24 আর নাই? আচ্ছা ওকে ফাইন, 24 পর্যন্তই দেখেন তাহলে। 24টা কি পারবেন কিনা দেখেন। সেম কিন্তু এখানে আপনার দেখেন, রো কিন্তু দুইটা, কলাম হচ্ছে দুইটা। রো হচ্ছে রুরাল আরবান আর কলাম হচ্ছে এ এন্ড বি এই। তাহলে আপনারা এগুলো সবগুলো হোমওয়ার্ক থাকবে আপনাদের। ওকে, এখন বলেন যে